বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। ভার্চুয়াল এডিটর হাফেজ মাওলানা শাহজালাল গোলদার স্টুডিওর বাহির হতে অনুষ্ঠানটি এডিটিং এবং পরিচালনা করছেন। ক্যামেরার পিছনে সহযোগী আইটি এডিটর হাফেজ মাওলানা রিফাত আহমেদ, নিয়মিত উপস্থাপক এবং অনুষ্ঠান পরিচালক মুস্তাফিজুর রহমান গোলদার। আজকের ডেইলি ভিউজের অনুষ্ঠানটি পরিচালনা করবেন। এখন আমি শুরুতেই যেটা ওই যে ফিলিস্তিন এর ওপরেরই তো প্রোগ্রাম, তারপরে হজ উমরা, ডেইলি ভিউজ, এরপরে ডেঙ্গু সতর্কতা, অন্যান্য অনুষ্ঠান। বিসমিল্লাহির রহমানির রহিম। সেই ফিলিস্তিন যুদ্ধটা বন্ধ হয়েছে 1987 সালে, যখন আমি ইয়াসির আরাফাত মহোদয়কে ঢাকাতে দেখি, তখন থেকেই কেমন যেন এই ফিলিস্তিনিদের প্রতি আমার একটা এই মুসলিম ভাইদের প্রতি, বোনদের প্রতি যে ফিলিংসটা, সেই 1987 সাল থেকে, ইতিপূর্বে তো ম্যানুয়ালি ওই যে সময়ে সময়ে দোয়াটা করতাম, আইটি ডিজিটালাইজেশন হওয়ার পরের থেকে ইস্তেগফারের দোয়াটা আমি করে আসছি। তো সেই আমাদের এই এনএসটিভির দোয়ার বদৌলতে না বিশ্বব্যাপী সকল মুসলিমদের দোয়ার বদৌলতে এই যে ফিলিস্তিনি যুদ্ধটা বন্ধ হয়েছে, এখানটায় আলহামদুলিল্লাহ এখন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং তার ওই কাঠখড়ির ওপরে ঘিটা ঢেলে দিচ্ছে আমেরিকার নব নির্বাচিত এই যে ক্ষমতা গ্রহণকারী, 20 জানুয়ারি ক্ষমতা গ্রহণ করেছে ডোনাল্ড ট্রাম্প, রিপাবলিকান। তার ওই একটাই ধান্দা এখন পেতেছে গাজা উপত্যকাকে সাফসুতরা করার জন্য সিরিয়া এবং ইয়েমেনে গাজাবাসীদেরকে পাঠাইবে। একটা যুদ্ধ বিধ্বস্ত দেশ আমাদের এই বাংলাদেশ। আমি 1971 সালে রণাঙ্গনের 265 দিনের মুক্তিযোদ্ধা। তারপরেও আমরা সেই শরণার্থী ক্যাম্প থেকে দেশে ফেরত এসেছি 1972 সালের 22 ফেব্রুয়ারি। কোন ক্রমে এনএসটিভির টেবিল থেকে উপস্থাপনা করছি জাতিসংঘ বরাবর গাজাবাসী যারা আজকে যে 200 এই ফিলিস্তিনি ইসরায়েলি জেলখানা হইতে ছাড়া পেয়েছে, যার 70 জনকে এই ফিলিস্তিন বা গাজা উপত্যকায় আসতে দেওয়া হবে না। তাদের ওই ইসরায়েল থেকেই ওই নেবার কান্ট্রি সিরিয়া, ইয়েমেন, ইরাক এই রকম দেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে। আমার এনএসটিভির টেবিল থেকে উপস্থাপনা জাতিসংঘ বরাবর, আন্তর্জাতিক আদালত বরাবর যে এই গাজাতে যতই ময়লা মাটি হোক না কেন, সাফসুতরা যা কিছু করার দরকার, গাজাবাসীদেরকে ফিলিস্তিনির অন্যত্র রেখে এই জায়গাটাই জাতিসংঘের নেতৃত্বে কর্তৃত্বে সাফসুতরা করে এই যে এই গাজাবাসীদের অর্থাৎ ফিলিস্তিনিদের বসতি তাদেরকে বুঝিয়ে দেওয়া। আর তা না হলে কিন্তু ওই যে ইসরায়েলেরা তো এই রকম ভাবেই 6 লক্ষ ইহুদি, ওই ইয়েমেন, তারপরে সিরিয়া, এই ফিলিস্তিন, এই জায়গাতেই তারা ভাড়া থাকতো। 6 লক্ষ ইহুদি বসতিটা হওয়ার কথা ছিল আফ্রিকান উগান্ডায়, কিন্তু তৎকালীন আমেরিকান প্রেসিডেন্ট এবং এই যে ইহুদিদের একজন ডাক্তার ছিলেন, অনেক টাকা আলা মানুষ, তিনি বৈজ্ঞানিকও একটি ওষুধ আবিষ্কারের মাধ্যমে সেই উগান্ডা থেকে ইহুদিদের বসতিটা করে দেন এই ফিলিস্তিনের, যেটা এখন মরুভূমি, এখন ইসরায়েল দেশটা যেখানে অবস্থিত। তো এই জায়গাটা থেকে আমার আবারও সেই উপস্থাপনা, সেই 6 লক্ষ ইহুদি এখন ফুলে ফেপে 90 লক্ষ হয়েছে, প্রায় 1 কোটি। আর এইদিকে সেই ফিলিস্তিনির এই 70 লক্ষ মরতে মরতে এখন 48 লক্ষে দাঁড়িয়েছে। এই জায়গার থেকে জাতিসংঘ এবং আইসিজে বরাবর এনএসটিভির টেবিল থেকে এবং আমি এম শাহজাহান আলী গোলদার 1987 সাল থেকে এই ফিলিস্তিনের ওপরেই আমি গবেষণাটা করি। আমার উপস্থাপনা ওই গাজাবাসীরা গাজাতেই থাকবেন, জাতিসংঘ তাদের নেতৃত্বে কর্তৃত্বে নিয়ে। আর এখানটায় আমি জাতিসংঘের কাছে আরো একটা উপস্থাপনা করছি। এইবারই সুযোগ যেহেতু ডোনাল্ড ট্রাম্প আমেরিকান নির্বাচনের আগে বলেছিল সে এই ফিলিস্তিন ইসরায়েল যুদ্ধ বন্ধ করবে। ডোনাল্ড ট্রাম্প আজই বলেছেন এই গাজাবাসীকে পাশের দেশে পাঠিয়ে দিয়ে এইটা সাফসুতরা করবে। এইটা হচ্ছে ইহুদিদের এবং আমেরিকানদের মুসলমানদের ওপরে একটি কূটকৌশল। এখান থেকে উপস্থাপনা করছি যে ওই গাজাবাসীদেরকে তাদের জায়গা সাফসুতরা করে তাদেরকে বুঝাই দেওয়া হোক
এখন পানি নাই, ওষুধ খাওয়ারও পানি নাই, থাকার জায়গা নাই। এগুলোর ব্যবস্থাটাও জাতিসংঘ করবেন, এইটাই প্রত্যাশা করি। আস্তাগফিরুল্লাহ রাব্বিহিম মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আমিন। রাব্বুল আলামিন পাক পরওয়ারদিগার। এই যে ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধে সকল শহীদকে জান্নাত দান করুন, আমিন। যারা অসুস্থ অবস্থায় দিনাতিপাত করছে তাদেরকে দ্রুতলয়ে সুস্থ করে দিন, আমিন। সেই সাথে আমাদের 2024-এর গণ আন্দোলনে ছাত্র জনতার পক্ষ থেকে যারা শহীদ হয়েছে সকল শহীদকে জান্নাত দান করুন। এবং 16 জুলাই 2000 হতে ঐক্যবোধী সরকার রাষ্ট্র রক্ষার্থে এবং রাষ্ট্র সরকারের পক্ষ থেকে আর কি যারা মারা গেছে তারাও সকলেই শহীদ। সকল শহীদকে, মহাশহীদকে 5 কোটি, শহীদদেরকে 1 কোটি বাংলাদেশের শহীদদের জন্য। এবং যারা এখনো হাসপাতালের বেডে কাতরাচ্ছে, রোবোটিক থেরাপির অভাবে মারা যাচ্ছে, যেমন আমাদের বেনাপোলের শহীদ আব্দুল্লাহ রোবোটিক থেরাপির অভাবে মারা গেছে হাসপাতালে। এই শহীদ পরিবারদেরকেও আর কি এই যে মহাশহীদদের 5 কোটি, অন্য শহীদদের 1 কোটি, এবং যারা হাসপাতালের বেডে কাতরাচ্ছে এদের পরিবারকে 1/2 কোটি করে টাকা দেওয়ার জন্য আমাদের এই উপদেষ্টা, মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস মহোদয় বরাবর উপস্থাপন করছি। সেই সাথে 1971 সালের রণাঙ্গনের মুক্তিযোদ্ধাদের জন্যও দোয়াটা করি। আমার একটি ভাই আমার হাতের উপর মারা যায়, আমি আমার এই বাম কানটায় আমি শুনি না, আজ এখন পর্যন্তও শুনি না। তো সেই ফিলিস্তিনিদের জন্য আর কি রাব্বুল আলামিন তাদের ওই দেশটাকে যেহেতু কবুল করে নিয়েছেন, কোনো চালাকিতে পড়ে তাদেরকে অন্য দেশে স্থানান্তর করা এটা কিন্তু বিশ্ব মুসলিমের জন্য একটা মহা ভুল হবে। সৌদি আরব সহ বিশ্বের সকল মুসলিম দেশের কাছে, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, আমাদের বাংলাদেশ, ভারত সহ সকল মুসলিমদের কাছে এনএসটিভি টেবিল থেকে আমার একটি আপিল আবেদন, আপনারাও সকলে যার যেখান থেকেই আর কি এই ফিলিস্তিনিদের পাশে এখনই দাঁড়ানোর উপযুক্ত সময়, সাহায্য সহযোগিতা সকল কিছুর মাধ্যমে, আমিন। এখনকার আমাদের যে প্রোগ্রাম হজ উমরা, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকাল মুলক লা শারীকা লাক। রাব্বুল আলামিন পাক পরওয়ারদিগার বিশ্বের সকল মানুষকে একবার করে হজ উমরা করার তৌফিক দান করুন, আমিন। এখন আমাদের এবারের হজ প্যাকেজ 4,79,000 টাকা। ভার্চুয়াল এডিটর হাফেজ মাওলানা শাহজালাল গোলদার আজ আমাকে মুক্তিযুদ্ধের ওপরে, আমার কৃত মুক্তিযুদ্ধ এর ওপরেই যে প্রোগ্রাম দিয়েছেন, 1971 সালের ওয়ারফিল্ড, বনগা বেনাপোল 3 কিলোমিটার বেষ্টিত এলাকা। আমি এই ওয়ারফিল্ডেরই 265 দিনের মুক্তিযোদ্ধা। রাত্রিবেলা ভারতে ঘুমাইতাম, দিনের বেলায় বাংলাদেশে এসে যুদ্ধ করতাম। যুদ্ধটা করতে যেয়ে শব্দ দূষণে আমার কানটি নষ্ট, এখনো নষ্ট। আমি বেহুশ হয়ে ওই গাছে বেঁধেছিলাম। আমাদের আর কি 7 ডিসেম্বর যশোর স্বাধীন হয়, 16 ডিসেম্বর চূড়ান্ত বিজয়ের দিন আমার ওই বাড়ি বেনাপোল সিটির গোলদা সিটিতে। আসার পরেও ল্যান্ডমাইন বেষ্টিত থাকার কারণে ফিরিয়ে নিয়ে যাওয়া হয়। আমরা ওই সেই স্লোগান দিতে দিতে আসি, তোমার দেশ আমার দেশ, তোমার দেশ আমার দেশ, বাংলাদেশ বাংলাদেশ, তোমার নেতা আমার নেতা বঙ্গবন্ধু শেখ মুজিব, শেখ মুজিব জয় হোক, জয় হোক বঙ্গবন্ধুর জয় হোক, জয় হোক, জয় হোক শ্রীমতী ইন্দিরা গান্ধীর জয় হোক, জয় বাংলা, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। আমরা আজকের এই দিনেও আর কি 1972 সালের 28 জানুয়ারিও ভারতীয় রিফিউজি ক্যাম্পে ছিলাম। আমরা এই যে 28 ফেব্রুয়ারি 1972 ওই ভারতীয় সনদ সহ বাংলাদেশে আসি। এই জায়গাটাই আর কি যেখান থেকে ল্যান্ড ট্যাঙ্কার ঢুকেছিল এবং আমার মুক্তিযুদ্ধের সনদ, বাংলাদেশের প্রত্যাগত সনদ। তো এখান থেকেই আর কি আমি আজকের এই যে উপস্থাপনা 29 আগস্ট মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস মহোদয়ের কথার উপরেই আর কি আবেদন করেছিলাম। মুক্তিযুদ্ধ 1971, মুক্তিযোদ্ধাদের মর্যাদার সেটেলমেন্ট প্রত্যাশা করছি। আজকের এই মুক্তিযুদ্ধ বিষয়ক প্রোগ্রাম এখানেই শেষ করছি। জয় বাংলা, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। এখন যে প্রোগ্রাম আমাদের, এইটা আমাদের যে নিয়মিত অনুষ্ঠান www.dailynewsstar.com, newsstar.tv, আমাদের এই যে ইউটিউব সাবস্ক্রাইব করবেন, এনএসটিভি এস এ গোলদার, মুস্তাফিজুর রহমান সাহেব অনুষ্ঠান পরিচালক, এবং আজকের এই যে আমাদের সংবাদ যেটা আর কি পাঠ করবেন, আমি রিভিউ করব। আমাদের যদিও আজ সময় অল্প, তারপর আমি শিরোনামগুলো পড়ছি, এ বিষয়ে বিস্তারিত আলোকপাত এর আগে করেছেন
এবং কিছু কিছু জরুরি বিষয় উনি আলোকপাত করবেন। আমাদের দি ডেইলি নিউজের সম্পাদক ও প্রকাশক জনাব শাহজাহান আলী ওলদার। আমি শিরোনামগুলো পড়ছি দৈনিক ইত্তেফাক। অবশেষে ঢাবি অধিভুক্তি থেকে মুক্ত 7 কলেজ, ন্যূনতম সংস্কার শেষে দ্রুত নির্বাচন। আমি এখানটাই কলেজের উপরেই একটি বলবো, আমার পরিচিত, আমি এম শাহজাহান আলী গোলদার, দি ডেইলি নিউজ স্টার ইংরেজি সংবাদপত্রের সম্পাদক, www.dailynewsstar ইংরেজি সংবাদপত্রের ইপিও। আপনি মুস্তাফিজুর রহমান, www.dailynewsstar ইংরেজি সংবাদপত্রের যেটা নিউজ পোর্টাল তারই সিনিয়র সাংবাদিক। 7 কলেজ, এখান থেকে এই যেভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কি বলে ভাইস চ্যান্সেলর এবং উপ ভাইস চ্যান্সেলর এই বের করে দিয়েছে, এইটা অনৈতিক, অবৈধ। আর এই বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের সাথে আমি সাধারণ ছাত্র যারা কথা বলে যা জেনেছি আর কি, ওই রাত 2টার সময় ওই দিন ক্যাম্পাসে উপস্থিত ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো সাধারণ ছাত্র নয়, শিবির ছাত্ররা, ফ্রিডম সমর্থিত ছাত্ররা। আর বাইরের যারা ছিল এদেরকে তো ঢুকতেই দেওয়া হয় নাই। এই যে পুরো ভিসি মহোদয় তাদেরকে অবজ্ঞা করে বের করে দেয়। আর এইটা কোনো ক্রমেই ভাইস চ্যান্সেলর ওই যে 7 কলেজকে বের করতে পারে না। বের করতে হলে সিন্ডিকেটের যে 25 জন সদস্য ইউজিসি এবং মাননীয় চ্যান্সেলর রাষ্ট্রপতি মহোদয়ের মিটিং অনুমোদন সহ মাইনটসের মাধ্যমে প্রথম উপস্থাপনা, ইউজিসি যদি এইটাকে বাদ করে তখন এটা সম্ভব হবে, এছাড়া কিন্তু অবৈধ হবে। ধন্যবাদ। ইংরেজি নতুন বছর উপলক্ষে ডক্টর ইউনূসকে নরেন্দ্র মোদীর শুভেচ্ছা। আমরাও নরেন্দ্র মোদীকে শুভেচ্ছা জানাই। দেরিতে হলেও তার বোধোদয় হয়েছে, আমাদের এই আন্দোলনকে মেনে নিয়েছে। ধন্যবাদ। অনির্দিষ্টকালের জন্য ট্রেন চালনা বন্ধের ঘোষণা, রানিং স্টাফদের কর্মবিরতি। চলতি শিক্ষা বর্ষ থেকে ঢাবির অধীনে ভর্তি বন্ধ, বর্তমান শিক্ষার্থীদের ব্যাপারে দায়িত্বশীল। এটা কিন্তু ঘোড়ার আগেই গাড়ি জুড়িয়ে দিল। জি, ইউজিসি থেকে তো চিঠি হতে হবে, অনুমোদন হতে হবে, বাদ হইছে পাস হতে হবে। হ্যাঁ, এইটা এই সন্তানদেরকে কোথায় ঠেলে দিচ্ছে? এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঝাঁপ দিয়ে উঠে বসা ভাইস চ্যান্সেলর, এর সাথে আবার যোগ হয়েছে পুরো ভাইস চ্যান্সেলর। জি, আমি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যেমন পোস্ট গ্রাজুয়েশন করা, আইন শাস্ত্রটাও পাশ করা। পোশাক ও টেক্সটাইল খাতে খরচ বাড়বে 18,000 কোটি টাকা গ্যাসের মূল্য বৃদ্ধির কারণে। এই খবরগুলো কিন্তু আমাদের ভয় দেখানো। যারা গার্মেন্টস ব্যবসাটা করে না, ব্যবসাটা তো এখন স্টেবল, এর পিছনে কিন্তু একটা গ্রুপ আছে আন্তর্জাতিক, যাদেরকে বলা হয় লবিস্ট, বিজনেস ম্যানিপুলেটর, তারাই জড়িত। এই রকম খবরগুলো কিন্তু কাগজে ছাপতে গেলে হাইপোথেটিক্যাল নয়, ডাটা দিয়ে আর কি। কত কোটি টাকা যেন বলছে? 18,000 কোটি টাকা। 18,000 কোটি টাকা, এটা কিন্তু খেলা কথা না। এই রকমটা হতেই পারে না। আমি সেই 1988 সাল থেকে এই গার্মেন্টস ব্যবসার সাথে, রাজস্ব ব্যবসার সাথে জড়িত। কিন্তু এই রকম খবরটা যদি কোনো পত্রপত্রিকায় দেয় অথেন্টিকেশন ছাড়া, এখান থেকে করা মানেও কিন্তু এটা ওই সেই আইসিটি অ্যাক্টের দিকেই যায় আর কি। ধন্যবাদ। ট্রাম্প মোদি ফোনালাপ, বিশ্বস্ত অংশীদারিত্ব গড়ে তোলার অঙ্গীকার। সড়কে 11 জনের প্রাণহানি। তানোরে 2 মোটরসাইকেলের সংঘর্ষে ইউএস বাংলা। ঠিক আছে, আজকে আমাদের সময়টা আর মোটেই নাই। এখন আমি আমার পক্ষ থেকে আর কি, ডেঙ্গু সতর্কতায় থাকুন, কোভিড সতর্কতায় থাকুন। সিটি কর্পোরেশন প্রতিদিন একবার করে মশার ঔষধ স্প্রে করুন গার্জিয়ানদের প্রতি। বই পাওয়া যায় নাই, বই পাওয়া যাবেও না তত্ত্বাবধায়ক সরকারের আমলে, কারণ টেন্ডার কে দিবেন, বইয়ের রেটিং কে করবেন, তারপরে এখান থেকে মালামাল সরবরাহ কে করবে, এনসিটিভি চেয়ারম্যান কে, বোর্ডগুলো চেয়ারম্যান কারা? তো এই জায়গাটায় যেহেতু বইটা পাওয়া যাবে না, আমি গার্জিয়ানদেরকে বলছি, আপনাদের সন্তানদেরকে, আর বাবারা, এই যে আমার সন্তান তুল্য, নাতি নাতনি তুল্য, তোমরা ক্যাম্পাসে ফিরে যাও। শিক্ষকরা সিলেবাস নিয়ে আসেন, ওই যে বোর্ড ভিত্তিক, এখান থেকে এনে সিলেবাস ভিত্তিক আমাদের এই দেশের ইংরেজি মিডিয়াম, ইংরেজি ভার্সন, ভারতের, সৌদি আরবের, ইউরোপের, আমেরিকার মতো করে ক্লাসেই পাঠদান করেন, ক্লাস থেকেই শিক্ষা দিয়ে ছেড়ে দেন। আর এই জায়গাটায় শিক্ষকদেরকে বলছি, আপনারা বই নাই, লেখাপড়া নাই, ক্লাস করার দরকার নাই, এগুলো বলবেন না। শিক্ষকরা অনুপস্থিত যদি থাকে তাদেরকে চাকরিচ্যুতি করিয়ে দিন। এখানে আপনার সন্তানরা, আমার নাতি নাতনিরা কলেজ ইউনিভার্সিটিতে পড়ে, এর ওপরে 2টি কথা বলেন আপনি। এই যে বই পাওয়া যাচ্ছে না, বই কি আদৌ পাওয়া যাবে এই তত্ত্বাবধায়ক সরকারের আমলে? কোনো কথাবার্তা নেই। না, এটা যেটা পরিস্থিতি, আমার যা পার্সোনালি যেটা মনে হয়,
যে সেটা হলো বর্তমান যে সরকার, ইন্টারিম সরকার, গভর্নমেন্ট, ওনারা আসছে যে সরকারটা একটা পরবর্তীতে একটা গণতান্ত্রিক সরকার উপহার দেবে দেশকে। তো সেই নির্বাচন দেবে, ইলেকশন করবে, সবাই সব দলে যৌথভাবে, সেই পর্যায়ে সেটা ওনাদের করা উচিত। ওনারা কোথায় আছে, সংস্কার নিয়ে আছে, এটা কি ওনাদের দায়িত্ব? মোটেই দায়িত্ব না। আমি পার্সোনালি এটা মনে করি এটা করবে গণতান্ত্রিক যারা সরকার, সংসদীয় সরকার, যারা সরকারে আসবে, এটা তাদেরই ব্যাপার, নির্বাচিত সরকার এটা করবে। তো আমার মনে হয় যে এটা যেটা বই নিয়ে যে কারিকুলাম যে সমস্যা, না সিলেবাস নিয়ে শিক্ষকরা পড়িয়ে দেবে, ক্লাস থেকে পাঠদান শেষ, বইয়ের দরকার নেই। এটা সুন্দর কথা বল। এক সময় তো এই যে আওয়ামী লীগ সরকার, বিএনপি সরকারের আমলে নোট গাইড বই কেউ বিক্রি করলে 7 বছর জেল দিয়েছিল। তা আমাদের এখানে যেহেতু টেক্সট বইটা এটা টেন্ডার পেয়েছিল বিএনপির সমর্থিত পুস্তক ব্যবসায়ীরা, আমি 9 বছর পুস্তক সমিতির কর্মকর্তা ছিলাম, এবং ওই যখন বিএনপির আমলে বইয়ের এই ঝামেলা হয় তখন আমি কর্মকর্তা ছিলাম, সেই অভিজ্ঞতা আমার। এবং এই যারা আর কি টেন্ডারগুলো প্রেসের মালিক হিসেবে পেয়েছে জামাত ইসলাম নেতাদের, এই জামাত ইসলাম নেতাদের প্রেস নাই, টাকা নাই, কোনো শিক্ষাও নাই। এরা হচ্ছে কি এই যে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড পিএলসি ওডি ওভারটা এর মাধ্যম দিয়েই কাজগুলো নিয়েছে। তো যে কারণে বইটা পাওয়া খুব দুঃসাধ্য ব্যাপার। আমার থেকে আমি অনুষ্ঠান শেষ করছি।